মামি আমাকে দেখে মামার কাছে বলতে লাগলো, এই তো এসেছে নবাবজাদি, আমার টাকা চুরি করে শান্তিতে ঘুমিয়েছিলি মুখ পড়ি। আমি মামির কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি বলছে মামি এইসব? মামা আমার দিকে তাকিয়ে বলল, কি রে, টাকা তুই চুরি করেছিস? না মামা, তুমি সব কি বলছো? আমি টাকা চুরি করতে যাব কেন? মামি চেঁচিয়ে বলে উঠল, যাবি কেন মানে? তুমি শোনো, কাল রাতেও আমার টাকা চেয়েছে, আমি দেইনি, তাই টাকা চুরি করেছে ও। মামি তুমি ইচ্ছে করে মিথ্যে বলছো কেন? আমি মিথ্যে বলছি? এই তুমি চলো তো, ওর ঘরে খুঁজে দেখো, টাকা নিশ্চয়ই ওখানে পাবে। মামি তুমি মিথ্যা অপবাদ কেন দিচ্ছ আমায়? আমি কি বললাম তুমি দেখো তো। মামির কথায় মামা আমার ঘরে তল্লাশি করতে শুরু করে, এখানে ওখানে করে পুরো ঘর খুঁজছে। মামি বলে দিচ্ছে এখানে খুঁজতে, আবার ওখানে খুঁজতে। মামা সব খুঁজে যখন টাকা পেল না, তখন মামি বলে, ওই ব্যাগটা খুঁজে দেখেছো? না দেখিনি। ব্যাগে তো আমার বই কেনার টাকা আছে। তাই আমি বলে উঠলাম, মামা শোনো। এর আগে মামি আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। মামা আমার ব্যাগ খুঁজে 2000 টাকা পেলেন। আমি সাথে সাথে বলে উঠলাম, মামা এটা আমার বই কেনার টাকা, কাল বেতন পেয়েছি সেই টাকা। মামি চেঁচিয়ে বলে উঠল, কি বললি মুখ পুরি? এটাই তো আমার টাকা, বললাম না তোমাকে আমার টাকা ওই চুরি করেছে, এখন বাঁচার জন্য মিথ্যে বলা হচ্ছে। মামির কথা শুনে কাঁদতে কাঁদতে মামাকে বললাম, মামা তুমি বিশ্বাস করো, এটা আমার টাকা, আমি মামির টাকা নেইনি। মামি আমাকে ধমক দিয়ে বলেন, আবার মিথ্যা বলছিস তুই? আমি কাঁদতে কাঁদতে মামার কাছে গেলাম, তার হাত ধরে বললাম, মামা এই টাকা আমি বই কেনার জন্য রেখেছি, তুমি একটিবার শোনো আমার কথা। হুট করে মামি এসে আমার গালে জোরে চড় বসিয়ে দিলেন। আমি গালে হাত দিয়ে কাঁদছি, তবুও বলছি এই টাকাটা আমার। মামা কড়া কড়া গলায় বলল, এত বড় কাজ তুই করলি কিভাবে? শেষ পর্যন্ত নিজের ঘরেই টাকা চুরি করলি? মামা তুমি শোনো আমার কথা। মামি এসে আমার চুলের মুঠি ধরে, অনেক শুনেছি তোর কথা, এবার আমার কথা শোন। এই হাত দিয়ে আমার টাকা চুরি করেছিস না তুই? দেখ তোর এই হাতের আমি কি হাল করি। বলেই মামি আমার চুল ধরে রান্নাঘরে নিয়ে গেলেন। মামা আমার পেছন পেছন আসলো। মামি সিটকে ফেলে দিলেন আমায়, আমি নিচে পড়ে গেলাম। মামি একটা খুন্তি গরম করে আমার ডান হাতের তালুতে লাগিয়ে দিলেন। আমি জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার সে চিৎকার মামির কানে পৌঁছালো না। মামা বের হয়ে গেলেন। মামি এক হাত দিয়ে খুন্তি ধরে আছে, অন্য হাত দিয়ে আমার হাত। আমি ইচ্ছে করেও সরাতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছি। কিছুক্ষণ পর মামি আমাকে ছেড়ে দিলেন। আমি দৌড়ে কলের নিচে হাত রাখলাম, খুব যন্ত্রণা হচ্ছে। মামি চলে গেলেন, যাবার আগে বলে গেলেন কখনো যেন তার উপর কথা না বলি। এক হাত কলের নিচে রেখে কাঁদছি, যন্ত্রণায় আমার জান বের হয়ে যাচ্ছে। মামি এমনটা না করলেও তো পারতো, আমি তো বলেছিলাম টাকা দিয়ে দিব, তারপরও এমনটা কেন করলো সে? হুট করেই মামি কতগুলো থালা বাসন এনে আমার সামনে রাখলো, বলল এক্ষুনি এসব ধুয়ে দিতে। এত কিছুর পর না বলার সাহস পেলাম না, কোনো মতে এক হাত দিয়ে ধুতে লাগলাম, তবুও হাত খুব জ্বলছে। মামি এসে তাড়া দিয়ে গেল, তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে যেন রান্না চাপাই। হাতে একটা কাপড় বেঁধে তাড়াতাড়ি করে রান্না বান্না সব করলাম। তারপর ভার্সিটিতে আসলাম। ভার্সিটিতে আসলে একটু মানসিক শান্তি পেতাম আমি। এখানে তো আর মামি এসে বকাঝকা করতে পারবে না, কিন্তু তাও হারাম করে দিল নীতি আর তার বন্ধুরা। জানি আজও কিছু না কিছু করবে, কিন্তু কিছু করার নেই আমার সহ্য করা ছাড়া। হাতের দিকে তাকিয়ে আনমনে ক্লাসরুমেই যাচ্ছিলাম। হাতের কাপড়টা সরিয়ে ফেললাম, না হলে ক্ষতটা শুকাবে না। এত পানি দেবার পরও হাতে ফোসকা পড়েই গেল। তাচ্ছিল্যর হাসি দিয়ে হাতের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎই কারো সাথে ধাক্কা খেলাম, তাকিয়ে দেখি আহিয়ান। বুঝলাম না কিছু, সবসময় কি ওর সাথেই আমার ধাক্কা খেতে হবে? তাড়াতাড়ি করে আশপাশ তাকালাম, না, নীতি আপু কোথাও নেই। সামনে তাকিয়ে দেখি আহিয়ান রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম না কি হলো। খেয়াল হলো ওর হাতে ফোন নেই, সেটা মেঝেতে পড়ে আছে। আমার সাথে ধাক্কা খেয়ে পড়েছে বোধ হয়। আমি সরি বলতে যাব, তার আগেই আহিয়ান আমার পোড়া হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কি করলে কি এটা তুমি? চোখে দেখে হাঁটতে পারো না? চোখ কোথায় থাকে তোমার? আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, আপনা আপনি চোখ থেকে পানি পড়তে লাগলো। আহিয়ান সাথে সাথে আমার হাত ছেড়ে দিল। হয়তো অবাক হয়েছে একটু হাত ধরাতে আমি এত ব্যথা পেলাম কি করে, কিন্তু ও তো আর জানে না আমার হাতটা পুড়ে গেছে। আহিয়ান এখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হাত ধরে কাঁদতে থাকি। হুট করেই ও আবার আমার হাত ধরে দেখতে লাগলো। আমার পোড়া হাত দেখে কপাল কুঁচকে বলল,
তোমার হাত পড়লো কিভাবে? ওনার থেকে হাত সরিয়ে। সেটা আপনার না জানলেও চলবে। সরি, আমি খেয়াল করিনি আপনার ফোনটা পড়ে গেছে বলেই নিচ থেকে ওনার ফোনটা তুলে তাকে দিলাম। উনি ফোনের বদলে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আমি কোনো মতে তার থেকে হাত ছাড়াতে পারছি না। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। নিধি দেখলে আজ আমাকে মেরেই ফেলবে। আমি আশপাশ তাকিয়ে যাচ্ছি আর ওনাকে ডেকে যাচ্ছি, কিন্তু কে শুনে কার কথা? উনি ওনার মতোই আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, উনি আমায় মারবে না তো? ফোন তো ঠিকই আছে। তাহলে আহিয়ান আমাকে রেস্টরুমে নিয়ে গেল। কিন্তু এখানে কেন? আহিয়ান একটা চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে কী জানি খুঁজতে লাগলো। তারপর আমার সামনে চেয়ার টেনে বসে আমার হাত নিজের কাছে নিল। উনি শান্ত গলায় বলে উঠল, এখনও হাতে মলম লাগাওনি কেন? এত ফোসকা পড়ে গেছে, তারপর এভাবে ঘুরছো। হাত এভাবে পড়লে কী করে? বলেই আমার হাতে মলম লাগাতে যাবে, আমি তাড়াতাড়ি করে হাত সরিয়ে ফেললাম। উনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি হলো? আপনি প্লিজ আমাকে ধরবেন না। নিধি আপু দেখলে আমাকে আবার পানিশমেন্ট দেবে। কপাল কুঁচকে বলল, আবার পানিশমেন্ট দিবে মানে? কিছু না কিছু করা লাগবে না আপনার, এটা ঠিক হয়ে যাবে। বলেই আমি উঠতে লাগলাম। এই দাঁড়াও, কোথাও যাবে না তুমি, বসো এখানে। কিন্তু আমার হাত থেকে ফোনটা নিয়ে, বসো এখানে, আমি আসছি বলেই বাইরে চলে গেল। আমি সেখানে বসলাম। খানিকক্ষণ বাদে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। আমি বলে উঠলাম, এখন আমি যাই? যেতে বলেছি আমি, বসো এখানে। ধমক দিয়ে আমি আবারও বসে পড়লাম। কিছুক্ষণ পরই ইতি আসলো। আমাকে দেখে সে আমার কাছে দৌড়ে আসলো, তার পিছু পিছু আকাশ ভাইয়া। তাহলে কি উনি ইতিকে ডাকতে গিয়েছে? ইতি আমার কাছে এসে বলে উঠল, কি হয়েছে তোর? আকাশ ভাইয়া বলো, কি না কি হয়েছে তোর? জানিস কত ভয় পেয়েছি আমি। কিছু বলতে যাব, তার আগে আহিয়ান বলে উঠল, কিছু হয়নি, হাত পুড়ে গেছে, এই নাও ওষুধ, লাগিয়ে দাও। কি? কই কই দেখি, বেশি পুড়েছে? আরে না না, এটা কম, অনেকখানি তো পুড়ে গেছে। এভাবে পড়লো কিভাবে? রান্না করতে গিয়ে। আহিয়ান আমার কথা শুনে ভুরু কুঁচকে আমার দিকে তাকায়। আমি তার থেকে চোখ সরিয়ে নেই। এভাবে তাকিয়ে আছে কেন তিনি? ইতি তাড়াতাড়ি করে আমার হাতে মলম লাগিয়ে দিল। খুব ব্যথা করছিল। ইতি অনেক ভকাঝকাও করলো। তারপর আমি উঠে ইতিকে নিয়ে চলে এলাম। আসার সময় আহিয়ানকে একটা ধন্যবাদও দিলাম। আহিয়ান আর আকাশ ভাইয়া দুজনেই ছিলেন এতক্ষণ। আমি আসার পরও তারা ওখানেই ছিল। ক্লাস শেষ করে বের হতেই দেখি নিধি আর তার দল। কিন্তু অবাক হবার ব্যাপার হলো, সে আমাকে দেখে রেগে চোখে গিলে খেলো, মুখে কিছুই বলল না। বেশ অবাক লাগলো। নীতি আমাকে চোখ রাঙিয়ে চলে গেল। তারা চলে যেতেই আকাশ ভাইয়া এসে বলতে লাগলো, নীতি কিছু বলেছে তোমায়? না ভাইয়া। মুচকি হেসে বলো, চিন্তা করো না, আর বলবে না, আহি ওদের মানা করে দিয়েছে। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, সাবধানে থেকো আর হাতের খেয়াল রেখো। জি ভাইয়া। উনি চলে গেলেন। আমি আর ইতি অনেকটা অবাক হলাম। ইতি আমার ঘাড়ে হাত রেখে বলে উঠল, যতটা খারাপ ভেবেছিলাম ততটা মনে হয় হচ্ছে না। যাই হোক, কিন্তু আমার সাথে যা করেছে আমি তা কখনো ভুলবো না। বলেই হাঁটতে লাগলাম। কিন্তু মনে কোথাও ওনার জন্য একটু হলেও ভালো লাগা কাজ করলো। কিন্তু সেটা ভালোবাসা না, ওনার ভালো মানুষই দেখে ভালো লাগা। কিন্তু এটা কি সত্যি ওনার ভালো মানুষই, না অন্য কিছু? নতুন কোনো ঝড়ের পূর্বাভাস নাকি বুঝতে পারলাম না। আকাশের পানে তাকিয়ে এসব ভাবছিলাম। ওনার এমন ব্যবহার আমি আশা করিনি, কিন্তু সেদিনের ওনার ব্যবহারে ওনার প্রতি আমার ভয় কমে গেল। হঠাৎই কারো ডাকে হুঁশ ফিরল। ভাবনা শেষ তোমার? চমকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি আহিয়ান বিন ব্যাগ বসে আছে। আপনি? দু হাতের তালু ঘষে ঘড়ির দিকে তাকিয়ে, হ্যাঁ আমি। ঘড়ির কাঁটায় কাঁটায় হিসেব করে গত আধ ঘন্টা ধরে তোমাকে পর্যবেক্ষণ করছিলাম। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। কি আধ ঘন্টা? জি হ্যাঁ, গত আধ ঘন্টা ধরে এখানে বসে তোমাকে দেখছি, আর তুমি টেরও পাওনি। কার ভাবনায় ডুবেছিলে এতক্ষণ? এত মনোযোগ দিয়ে কাকে ভাবছিলে? কাউকে না। হতেই পারে না, কাউকে না কাউকে তো ভাবছিলে, কিন্তু কাকে? তোমার তো বকটক নেই। আপনি কি করে জানলেন? তোমার সব খবর আছে আমার কাছে। এখন বলো, কার কথা ভাবছিলে? কারো কথা না, শুধু কিছু অতীত। অতীতকে এত মনোযোগ দিয়ে ভাবছিলে? আসলেই তুমি আস্তে একটা বোকা। কেন? অতীত ভেবে কী লাভ? ভাবলে বর্তমান নিয়ে ভাববে।
জানি, কিন্তু কিছু অতীত আমাদের সারা জীবন মনে রাখতে হয়, কারণ এটার সাথে আমাদের বর্তমান জড়িত। হ্যাঁ, বুঝেছি। বাহ, এইবার বুঝলেন আমার কথা। তার মানে আপনার মতো একটা মুরগিকে আমি মানুষ বানাতে পারলাম। জোরে হেসে ধমক দিয়ে বলেন নেহা। সাথে সাথে চুপ হয়ে গেলাম, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো এতক্ষণ আমার পর্যবেক্ষণের কারণ কি? মা ডাকতে পাঠিয়েছিল তোমাকে, কিন্তু এখানে এসে দেখি তুমি তোমার ভাবনার জগতে আসো। কপালে হাত দিয়ে। কি? মা আমাকে সেই আধ ঘন্টা আগে ডাকলো, আর আপনি তা না করে এখানে বসেছিলেন? হ্যাঁ মানে, ধর ছাতার মাথা, রাখুন আপনার মানে টানে। বলেই ঘরের দিকে গেলাম। এতক্ষণ বেলকনির দোলনায় বসেছিলাম, আর উনি নাকি আমাকে পর্যবেক্ষণ করছিলেন। হায় আমার কপাল। রুমে এসে দেখি পুরো রুম পরিষ্কার। তার মানে সার্ভেন্ট এসে রুমও পরিষ্কার করে গেছে, আর তাও আমার ধ্যান ভাঙেনি। তাড়াতাড়ি করে মার রুমের দিকে গেলাম, আর উনি আমার পিছন পিছন আসতে লাগলেন। মার ঘরের দরজা খোলাই ছিল, তবুও আমি নক করলাম। মা সোফায় বসেছিলেন, আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বলেন, এসো, তোমার অপেক্ষায় করছিলাম। সরি মা, আসলে উনি আমাকে এতক্ষণ বলেনি যে আপনি আমাকে ডেকেছেন। আচ্ছা ঠিক আছে, বসো। বলেই মা আলমারি থেকে কিছু গয়নার বক্স বের করে আমার সামনে রাখলেন। মা গয়নার বক্স খুলতে খুলতে বলেন, তোমার দাদি শাশুড়ির গয়না এসব। তিনি মারা যাবার আগে আমাকে বলেছিলেন তার নাতবউ আর আয়ানাকে দিতে এইসব। তিনি নিজেই আলাদা করে রেখেছিলেন বলেই একটা ভারী হার আমার গলায় রাখলেন। হারটা দেখতে খুব সুন্দর ছিল, আর ভারীও। মা আবারও বলতে শুরু করেন, এই হার আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছেন, আর আমার শাশুড়ি দিয়েছিলেন আমাকে, আর আমি তোমাকে। বলেই কতগুলো চুড়ি বের করে আমার হাতে পরাতে লাগলেন। চুড়িগুলো বেশ ছিল, হাড়ের মতোই কারুকাজ। তার মানে হাড়ের মতো এটাও অনেক পুরনো। আহিয়ান দরজার সামনে এসে বলতে লাগলো, এগুলো তো দাদির ছিল না? সোফায় বসে পড়েন। মা বলেন, হ্যাঁ। তা নিহামা পছন্দ হয়েছে তো? জি মা, খুব সুন্দর এগুলো। আচ্ছা, আর একটু পর আমার বান্ধবীরা আসবে, এগুলো পরেই তাদের সামনে যাবে। আর হ্যাঁ, শুধু তাদের সামনে না, সবসময় পরে থাকবে এগুলো। মার কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। চেনা নেই জানা নেই একদিনের মেয়েকে এত কিছু দিয়ে দিলেন তিনি। কিন্তু আমি এসব পরবো না, তাই বলেই উঠি, মা আজ ঠিক আছে, কিন্তু আমি এসব সবসময় পরবো না। মা অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করে, কেন মা, পছন্দ হয়নি? না মা, এগুলো বেশ সুন্দর, কিন্তু আমার এত কিছু পরে থাকতে ভালো লাগে না। আন্টিরা চলে গেলে আমি এসব আপনাকে আবার দিয়ে যাব। মা মুচকি হেসে আমার কানে দুল পরাতে পরাতে বলে, সেটা তোমার ইচ্ছা, কারণ এগুলো এখন তোমার। আমার কাছে না রেখে নিজের কাছে রাখতে পারো। না মা, আমি আপনাকেই দিয়ে যাব। আচ্ছা শোনো, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। তোমাকে কিছু শিখিয়ে দেব না, কারণ তোমার নিজের বুদ্ধিমত্তা আছে, আর আমি জানি তুমি আমার মান সম্মান রাখবে। মার কথায় মুচকি হাসলাম। আসলে অনেক বিশ্বাস করে উনি আমায়। সামনে তাকিয়ে দেখি উনি সোফায় বসে আমাকে দেখছে। আমি সাথে সাথে মাথা নিচু করে নিই। মা ওনাকে উদ্দেশ্য করে বলেন, নেহাকে আমাদের বাড়িতে ঘুরিয়ে দেখাও, ও এখনও কিছু দেখেনি, জানে না কিছু। উনি দাঁড়িয়ে টি টেবিলের ফলের জুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলে, চলো। বলেই হাঁটতে লাগলেন। মা ইশারায় আমাকে ওনার পিছু পিছু যেতে বলেন। আমি তাই করলাম। উনি হাঁটছে, আর আমি ওনার পিছু পিছু হাঁটছি। উনি এটা ওটা বলছে ওনার বাড়ির সম্পর্কে। যতটুকু শুনলাম, এই বাড়িটা ওনার দাদার বাবা মানে ওনার বড় বাবা তৈরি করেছিলেন। এজন্যই এখানের কিছু কিছু জিনিসপত্র পুরনো। উনি আমাকে পুরো বাড়ি চিনিয়ে দিলেন, কোথাও কি আছে সব বললেন। হাঁটতে হাঁটতে এবার আমরা বাড়ির বাইরে চলে আসলাম। বাড়ির বাইরে অনেক গাছ। বাড়ির বাইরের পেছনের দিকের জায়গা জুড়ে একটা বাগান। আমি বাগান দেখে খুব অবাক হলাম, কারণ এখানে বেশিরভাগ ফুলই বিদেশি ফুল। আমি ওনার ব্যালকনিতে দেশি ফুল দেখলাম, কিন্তু বাগানের সব ফুল বিদেশি, যেগুলো আমি চিনি না। কিন্তু একটা ফুল আমার চোখ কেড়ে নিল। ফুলগুলো দেখতে চমৎকার, ফ্যাকাশে গোলাপি, আধা ডাবল দেখতে ফুলগুলো। আমি হাঁটতে হাঁটতে সেই ফুলের কাছে গেলাম, নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে নিলাম। উনি আমার কাছে এসে বলেন, এই ফুলগুলোর নাম অটোমোনালাইজ রোজ। এর অর্থ শরৎকালীন গোলাপ। এগুলো শরৎকালে ফোটে। এখন তো শরৎকালের শেষ হতে চলেছে। জানো, এই ফুলগুলো কিছুদিনের মধ্যেই ছোট ফলের মতো হয়ে যাবে, আর সেই ফলগুলো পাখিরা খাবে। আমি অবাক হয়ে ওনার কথা শুনতে লাগলাম। আমি তাকে প্রশ্ন করি, এখানে সব ফুল বিদেশি কেন? কিঞ্চিত হেসে বলো,
আমার বাবার পছন্দ তাই। আর আপনার বেলকনিতে দেশি ফুল, ওগুলো আমার পছন্দ। কিন্তু তোমার হাতের এই ফুলটা আমার অনেক ভালো লাগে। এত সুন্দর ফুল দেখে কার না পছন্দ হবে। ঠিক বলেছ, আমার বাবা পড়াশোনার জন্য বিদেশ ছিলেন অনেক বছর, তাই ওখানকার এই সব ফুল তার খুব পছন্দের। বাবা অবসর হলে মাঝে মাঝে এদের যত্ন নেন। আমি ওনার কথায় মুচকে হাসলাম। সামনে আগাতে দেখি আরেকটা দোলনা, কিন্তু এটা ওনার ঘরের থেকে বড়। আমি সেই দোলনায় বসে পড়লাম। উনি আমার সামনে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। কিন্তু আজ একটা বিষয় লক্ষ্য করলাম, ওনার হাতে ফোন নেই। ব্যাপারটা কেমন লাগলো আমার কাছে, কারণ কখনো আমি এভাবে ফোন ছাড়া তাকে দেখিনি। আমি কৌতূহল নিয়ে ওনাকে প্রশ্ন করি, আচ্ছা আপনার ফোন কোথায়? উনি আমার কথায় হয়তো অবাক হয়ে গেলেন। কপাল কুঁচকে বলেন, কেন? আসলে এই প্রথম আপনাকে ফোন ছাড়া দেখলাম, তাই। ও আচ্ছা, আসলে ফোন নিয়ে বসে থাকি বলে আম্মু এই পর্যন্ত আমার অনেক ফোন ভেঙেছে, তাই এই ভয়ে বাসায় ফোন কম ধরি। ও, তাহলে আহিয়ান চৌধুরীও ভয় পান? মা বাবাকে সবাই ভয় পায়, আর ভয়টা আম্মুকে না, ভয়টা ফোনের। কারণ আম্মু যেই ফোন ভাঙে তার কোনো অস্তিত্ব থাকে না, আর এতে আমার ফোনে থাকা সব ইনফরমেশন বাস। ওনার কথায় আমি জোরে হেসে দিলাম। পরে ওনার চোখ রাঙানিতে হাসি বন্ধ হয়ে গেল। এই ছেলেটার জন্য একটু মন খুলে হাসতেও পারি না। এখানকার প্রকৃতিটা অনেক নীরব, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে পাশ দিয়ে। মন ভালো করার মতো একটা সময়। হুট করেই একটা কথা মাথায় আসলো, কিন্তু এই কথাটা যদি আমি ওনাকে জিজ্ঞেস করি, তাহলে এখন এই ঠান্ডা পরিবেশ কতক্ষণ থাকবে বলতে পারছি না, কিন্তু কথাটা জিজ্ঞেস না করেও পারছি না। না, যা হবার হবে, কিন্তু প্রশ্নটা আমি করব বলেই মন স্থির করে ফেলি। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে ওনার দিকে তাকিয়ে বলে উঠি, একটা কথা বলবো। কি? ওনার দিকে তাকিয়ে, আমাকে বিয়ে করলেন কেন? উনি আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকালেন, তারপর নিচে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয়? কি মনে হবে? আমি জানি আমাকে ভালোবেসে বিয়েটা করেনি। হ্যাঁ ঠিক বলেছ, আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করিনি, কিন্তু একটা কারণ তো আছে, না হলে তো আর এত বড় সিদ্ধান্ত নেইনি। ওনার এই কথার আশা আমি করছিলাম, কিন্তু তাও কেন জানি মনের কোথাও ওনার কথায় একটু খারাপ লাগলো। এই খারাপ লাগার কারণটা আমার কাছে অজানা। আমি চুপ হয়ে গেলাম। দুজনের মধ্যে আবার একটা নিস্তব্ধতা কাজ করলো। হুট করেই মনে পড়ল উনি বললেন একটা কারণ আছে। আমি এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কী কারণ? উনি আমার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, সব কারণ জানতে হয় না নিহা। কেন? কী এমন কারণ যার জন্য আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন? আমার থেকে শোধ নেবেন বলে? আপনাকে চর মেরেছিলাম বলে? কি মানুষ বলুন তো আপনি? ওই একটা চরের জন্য আমাকে এভাবে বিয়েটা করলেন? উনি আমার কথায় মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো আমার কথায় উনি খুব মজা পেয়েছেন। উনি আর উত্তর দিলেন না। বুঝে গেলাম আমার ভাবনাটাই সত্যি। বিরক্ত বোধ করলাম। দোলনা থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। উনি আমার পিছু পিছু আসলেন না। যাই হোক, আসবে কেন? উনি তো বলেই দিলেন আমাকে ভালোবেসে বিয়েটা করেনি। এজন্য আমার প্রতি ওনার কোনো চিন্তা না থাকা স্বাভাবিক। উফ, বুঝতে পারছি না আমার এত রাগ লাগছে কেন। আমি তো আর ওনাকে ভালোবাসি না, আর বাসবও না, কারণ ওনার মতো একটা লোককে আর যাই হোক ভালোবাসা যায় না। একটা চরের শোধ নেবার জন্য কত বড় কাজ করলো আমার সাথে। ওনার পরিবারটা যত ভালো, উনি ঠিক ততটাই খারাপ। রেগে খাটের উপর আসন পেতে বসে আছি, ভালো লাগছে না কিছু। খানিক বাদে উনি আসলেন। উনি আমার দিকে তাকালেন। আমি মুখ ভেঙচি দিয়ে অন্য পাশে তাকালাম। উনি বলে উঠল, নিচে মেহমানদের সামনে গিয়ে এমনভাবে মুখ করে বসে থেকো না, তারা তোমাকে এভাবে দেখে পালিয়ে যাবে। মানে নিচে মেহমান চলে এসেছে? হ্যাঁ, মা তোমাকে যেতে বলেছে। ওনার কথার সাথে সাথে খাট থেকে নেমে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। পাশে লক্ষ্য করলাম উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে পুরো নাচালাম, যার অর্থ কি? উনি বলে উঠলেন, তোমরা মেয়েরা এমন কেন? তোমাদের নিজেদের উপর কনফিডেন্স এত কম? ওনার কথা পুরো মাথার উপর দিয়ে গেল। মানে? এই যে মেহমানের কথা শুনে নাচতে নাচতে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে কেন? তুমি জানো না তুমি দেখতে কেমন? আমি আহাম্মকের মতো ওনার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে বলে আমার মনে হচ্ছে না। বুঝলাম ওনার মাথা পুরোটাই গেছে, তাই আর কিছু বললাম না। ঘর থেকে বের হতে যাব, কিন্তু খেয়াল হলো উনি ঘরে বসে আছেন।
মানে কি আমার সাথে কি যাবেন না উনি? ওনার কাছে গিয়ে বললাম, আপনি যাবেন না? না, তুমি যাও। কেন? তারা আমাকে অতিরিক্ত আদর করে, যা আমার ভালো লাগে না, তাই। ওনার কথায় প্রচুর রাগ হলো, কারণ এটা আমার কাছে পুরো অযৌক্তিকর একটা কথা। আমি জানি উনি ইচ্ছে করে আমার সাথে এটা করছে। একা একা নিচে গেলে আমি অপমানিত হব, এতে উনি মজা পাবে। আমি রেগে বললাম, রাখুন আপনার বাহানা, চলুন তো আমার সাথে। আমি একা একা কিভাবে যাব? নিহি, আমি যাব না বললাম তো, তুমি যাও। আমি আপনাকে ছাড়া যাব না, ব্যাস বলেই খাটে বসে পড়লাম। নিহা, জেদ করো না, বললাম তো আমি যাব না। নিহা শান্ত গলায়, মুখ ভেঙচি দিয়ে মুখ ফিরিয়ে নিলাম। এর মাঝে একটা সার্ভেন্ট এসে বলে গেল আমাকে আর আহিয়ানকে নিচে যেতে। আহিয়ান তার কথা শুনে অসহায়ভাবে আমার দিকে তাকালো। আমি জোরে হেসে দিলাম। উনি বেজায় রেগে গেলেন, দাঁতে দাঁত চেপে বলেন, চলো এখন। আমি দাঁত বের করে হেসে ওনার পিছু পিছু যেতে লাগলাম। যাবার আগে একটা ঘুমটা টানলাম। সিঁড়ি দিয়ে আমি আর আহিয়ান নামছি। সামনে তাকিয়ে দেখি কিছু ভদ্রমহিলা সোফায় বসে আছেন, মাও বসে আছেন তার সাথে। সবাই কথা বলছে। আমাদের নামতে দেখে তারা এখন আমার দিকে তাকিয়ে আছে। আমি আর আহিয়ান নিচে নেমে তাদের সালাম দেই। ওনারা হাসি মুখে উত্তর দিয়ে আমার থেতনিতে হাত রেখে আমাকে দেখলেন, প্রশংসাও করলেন। আমার পাশে আহিয়ান দাঁড়ানো। তারা আমাকে দেখে সবাই আহিয়ানের গাল ধরে টানলেন, কেউ কেউ কানও মুলে দিল। আমার এসব দেখে খুব হাসি পাচ্ছিল, কারণ তারা আহিয়ানকে একটা বাচ্চার মতো ট্রিট করছে। আহিয়ানকে দেখে বোঝা যাচ্ছে উনি ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সব হজম করে নিচ্ছেন তিনি। মা আমাকে ধরে সোফায় বসিয়ে দেন, আহিয়ানকে আমার পাশে বসান। আমি ফিসফিসিয়ে ওনাকে বললাম, ঠিকই তো বলেছেন, তারা তো আপনাকে অতিরিক্ত আদর করে, লাইক কিউট বাচ্চা, বলে হেসে দিলাম। উনি রেগে আমার দিকে তাকালো। হুত, তাতে আমার কি? আমি ওনার থেকে চোখ সরিয়ে নিলাম। তারা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিলাম। পরে তারা আমাকে অনেক উপহার দিলেন। মেহমান সব চলে গেছে। ঘরে আসে গহনাগাটি যা আছে সব খুলে মার কাছে দিয়ে আসলাম। আহিয়ান বাসায় নেই, বাইরে গেছে। কোথাও গেছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। করলে কি বলতো কি না তাও জানি না। কেন জানি তার সেই কথাটা আমার মাথায় গেঁথে গেছে। জানি না কেন, ভুলতে পারছি না এইসব। রুমে এসে বসেছিলাম, ভালো লাগছিল না। বের হয়ে রান্নাঘরে গেলাম। ইচ্ছে ছিল একটু রান্না করার, কিন্তু মা আমাকে কিছু ধরতেই দিল না। হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বাগানে। কেন জানি এই বাগানের ফুলগুলো আমাকে মানসিক শান্তি দেয়। দোলনায় বসে পা নাড়াতে লাগলাম, চোখ দুটি বন্ধ করে ফুলের মিষ্টি ঘ্রাণ নিচ্ছিলাম। হঠাৎ একটা কথা মাথায় আসলো, আর সেটা হলো আহিয়ান। হ্যাঁ, আহিয়ান। কি হচ্ছে আমার মাথায়? শুধু ওনার কথাই ঘুরপাক খাচ্ছে। কেন জানি অতীতকে বারবার মনে পড়ছে। কারণ কি? আচ্ছা, এটা নয় তো, মানুষ সুখের দেখা পেলে তার অতীতকে বারবার মনে করে? সেটা হবে কি? হতেও পারে। আমি আজ পর্যন্ত আহিয়ানকে কখনো হাসতে দেখিনি। কেমন একটা গম্ভীর স্বভাবের লোক তিনি। অদ্ভুতও বটে, হুটহাট করেই কাজ করে, কিন্তু কাজের কৈফিয়ত দিতে রাজি না। কিন্তু এভাবে আমার জীবন নিয়ে খেলার মানে কি? কোনো অভিযোগ নেই, থাকবে কি করে? তার পরিবারের লোকজনগুলো অনেক ভালো, খুব সহজে মেনে নিয়েছে আমাকে। কেন জানি এখানেও কারণ আছে, কিন্তু আমাকে বলতে সবাই নারাজ। বিয়েটা যেভাবেই হয়েছিল সেখানে আর কিছুই নেই, সব পাল্টে গেছে। আর পাল্টাতে বাধ্য, কারণ বিয়েটা তিনি ভালোবেসে করেনি। তাহলে কি কারণ? কে বলবে আমায়? নাকি সারা জীবন অজানাই থেকে যাবে? একটা দীর্ঘ শ্বাস ফেলে মাথাটাকে চিন্তামুক্ত করার চেষ্টা করছি, কারণ চিন্তা মানুষকে অস্থির করে তোলে, রাগিয়ে তোলে, আর রেগে গিয়ে মানুষ ভুল করে। এমন কিছু হোক চাইছি না। অতীত মনে পড়ে গেল সেদিনের কথা, আহিয়ানের প্রথমবার একটু ভালো মানুষের কথা। সেদিনের পর টানা 3 দিন ভার্সিটিতে আসেনি। তার কারণ পুড়ে যাওয়া ক্ষতটা ছিল না, ছিল মামিদের বেড়াতে যাওয়া। তারা বেড়াতে গিয়েছিল 3 দিনের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটা ছিল এই অনাথ মেয়েটির কথা তারা ভুলে গেল। তার জন্য কোনো খাবার রাখেনি বাসায়, সব ঘরে রেখে তালাবদ্ধ করে গেছে। যাবার আগে কিছু শুকনো মুড়ি আর বিস্কুট দিয়ে গিয়েছিল, আর বলেছে রাতে এসে পড়বে। আসবে বলে আজ 3 দিন হলো। তখন এত ভাবিনি আমি। আমার ঘরটা তাদের ঘরের পরে ছিল, তাই ঘরটাতে রান্নাঘরের সমস্ত খাবার রেখে তালা দিয়ে চলে গেছে। ভার্সিটিতে গেলে অনেক খাটনি হবে আর ক্ষুধাও লাগবে, বিধায় যায়নি। 3 দিন হয়ে গেল, মুড়ি আর বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু আর তো চলছে না, সব ফুরিয়ে আসছে। ঘরে একটু জল ছাড়া কিছুই নেই। ব্যাগ থেকে খুঁজে 30 টাকা পেলাম, হাতে মুঠ করে এই টাকা নিয়ে বসে আছি। কি করব বুঝতে পারছি না। এই টাকা দিয়ে কি চাল কিনে আনবো নাকি মুড়ি কিনে আনবো? এতদিন মুড়ি খেতে খেতে এখন আর ইচ্ছে করছে না। চাল আনলেও নুন দিয়ে খেতে পারবো, এতে চলে যাবে আমার। পেঁয়াজ আলু আছে মনে হয়, হ্যাঁ হয়ে যাবে। আলু সিদ্ধ করে ভাত খেয়ে নিব। মুড়ি আর বিস্কুট খেয়ে আর পারছি না। টাকা নিয়ে বেরিয়ে পড়লাম, চাল কিনে আনলাম।
যা এনেছি তাতে আমার কয়েকদিন বেশ চলে যাবে। কাল থেকে ভার্সিটিতে যাব ভাবছি। দুপুরে রান্না চাপাতে রান্নাঘরে গেলাম। মামি সব খাবার ঘরে রেখে গেছে। এখানে কয়েকটা থালা বাসন ছাড়া আর কিছুই নেই। ভেবেছিলাম আলু পেঁয়াজ পাবো, কিন্তু না, তাও নেই। তাচ্ছিল্যর হাসি দিয়ে বললাম, আমার ভাগ্য আশা করা মানায় না। ভাত রান্না করে নুন দিয়ে খেয়ে নিলাম। আজ খুব ভালো লাগছে, অনেকদিন পর ভাত খেলাম। বেরিয়ে পড়লাম টিউশনি করতে। একজন তো বেতন দিয়েছে, কিন্তু সেটা মামি নিয়ে গেছে। আরেকজন 10 তারিখের আগে দিতে পারবে না বলে দিয়েছে। 10 তারিখ আসতে এখনও 6 দিন বাকি। এ কদিন যেভাবে হোক চলতে হবে। আরেকজন তো বেড়াতে গিয়েছে, কবে আসবে জানা নেই। আসলে বেতন দিবে। সত্যি কথা বলতে কি, যখন বিপদ আসে সব জায়গা দিয়েই আসে। সব দরজা বন্ধ হয়ে শুধু একটা দরজা খোলার অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। টিউশনি করে আসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। কেন জানি আজ আর পড়তে বসতে মন চাইল না। শরীর প্রচুর খারাপ লাগছে। সকালে উঠতে উঠতে প্রায় অনেক দেরি হয়ে গেল, তাই কোনো মতে তৈরি হয়ে চলে গেলাম। আর খাওয়া হলো না। ভার্সিটিতে গিয়ে দেখি ইতিহাস আসেনি। মন আরও খারাপ হয়ে গেল। ওই তো ছিল একমাত্র যার সাথে আমি মন খুলে হাসতে পারতাম। ক্লাস শেষ করে বাইরে একটু হাঁটছিলাম। কেন জানি মনে হচ্ছে মাথা ঘুরছে আমার। ভাবলাম তাড়াতাড়ি হেঁটে বাসায় চলে যাই। দেখি কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই দেখি এ তো আহিয়ান। আজ ভার্সিটিতে একবারও দেখিনি ওকে, কিন্তু এখন আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? রেগেই বলে উঠলাম, কি হয়েছে? এভাবে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমার এমন কথা একটু অবাক হলেন। তারপর কপাল কুঁচকে বলেন, এই মেয়ে এতদিন আসনি কেন? খানিকটা অবাক হলাম। উনি কি তাহলে এতদিন আমায় খুঁজছিলেন? চুপ হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। উনি আবার জিজ্ঞেস করলেন, কি হলো? কিছু বলছো না কেন? আসনি কেন? হোয়াট এভার, দেখি তোমার হাতের অবস্থা। আমি ওনার কথা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে ততক্ষণে সব ঝাপসা লাগছিল। কিন্তু উনি আমার উত্তরের আশা না করে আমার হাত টেনে ধরে নিজেই দেখতে লাগলো। আমার হাত দেখে আমাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, হাতের ক্ষত এখনও শুকোয়নি কেন? ওষুধ লাগাওনি কেন? আমি নিজের হাত আহিয়ানের হাত থেকে সরিয়ে ফেলে বললি, আজব তো, আপনি আপনি আমার হাত ধরছেন কেন? এই মেয়ে, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম। কি হয়েছে কিছু জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি, হাতে সেলাইন দেওয়া। ওঠার চেষ্টা করতে লাগলাম, তখন দেখি ইতি এসে আমায় ধরলো। ওকে দেখে খানিকটা অবাক হলাম, কারণ শেষবার আমি আহিয়ানের সাথে ছিলাম। তাহলে এখন ইতি কিভাবে? ইতি আমাকে বসিয়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই কিভাবে? আমি তো আহিয়ান ভাইয়ের সাথে ছিলি, উনি নিজেই তো এখানে নিয়ে এসেছে। তারপর আমাকে ফোন করেছে আর আমি আসলাম। ও আচ্ছা, তা এখন আমাকে যেতে হবে। আরে আরে বস, কোথায় যাবি? বাসায় যেতে হবে, অনেক কাজ আছে বাসায়। তুই কি পাগল নাকি? জানিস ডাক্তার কি বলেছে? তুই নাকি কিছুদিন ধরে ঠিকমতো খাবার খাসনি, তাই এখন তোর শরীর খুব দুর্বল। তা বলে কি শুধু কাজ করলেই হবে, খেতে হবে না নাকি? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, খেয়েছি আমি। হ্যাঁ, কি খেয়েছেন আমি জানি, আর বলা লাগবে না। এখন বলেন কি হয়েছে? কি হবে? নিহা প্লিজ বল কি হয়েছে? তোর এই পোড়া হাত, কিছুদিন ধরে খাবার না খাওয়া কোনো সহজ ব্যাপার না, হাঁপলা নিশ্চিত আছে। আরে কিছু হয়নি, বুঝেছি, বলবি না, থাক, বলার দরকার নেই। আমি কে যে বলবি তুই? ইতি সত্যিই কিছু হয়নি? ওহ তাই, আমার হাত ধরে, এটা কি রান্না করার সময় ছ্যাঁকা খেয়েছিস? তা আমাকে বল, এখানে কে ছ্যাঁকা খায়? দেখেই বোঝা যাচ্ছে কেউ তোর হাত ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে। বেশি বলছিস। মোটেও না, সত্যি বলছি। আমার হাতের ওপর হাত রেখে মামি মেরেছে তোকে? পাগল টাগল হলি নাকি? মিথ্যে বলিস না, আমি দেখেই বুঝতে পারছি। নিশ্চুপ হয়ে গেলাম। খেতে দেয়নি তোকে? কে বলল দেয়নি? কিন্তু এখন বেড়াতে গেছে নানু বাড়ি, মানে মামির মার বাড়ি, তাই তুই খেতে পারিসনি? কে বলল? খাবার দিয়ে গেছে আমাকে। আসলে অনেক চিন্তায় ছিলাম বলে ঠিক মতো খাওয়া হয়নি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। কি বুঝলি তুই? কিছু না, নে খেয়ে নে। তোর জন্য এনেছি দাড়ি। কে বলেছে তোকে এইসব আনতে? ডাক্তার বলেছে। বলেছে বেশি বেশি খেতে তোকে, বুঝলি? এখন খেতে শুরু কর। কিন্তু শোন তো, এর আগেই ইতি আমার মুখে খাবার দিয়ে দিল। আর কিছু বলতে পারলাম না, কারণ ও খুব জোর করছিল। ইতি আমাকে খাইয়ে দিচ্ছে আর বকাবকি করছে। ভালো লাগছে এটা ভেবে, কেউ তো আমাকে নিয়ে ভাবে। হসপিটালটা দেখে মনে হচ্ছে অনেক বড়। বিলও আসবে খুব। এত টাকা কিভাবে দেব? ইতি বলে উঠল, টাকা নিয়ে ভাবিস না, আমি দিয়ে দিয়েছি। আমি তোকে দিয়ে দেব, বুঝলি? আস্তে আস্তে দেব, ঠিক আছে? বেতনটা পেয়ে নিই দাঁড়ি। ইতি ধমক দিয়ে বলল, আমি তোকে দিতে বলেছি। মাথা নিচু করে বললাম, না,
তাহলে পাকনামি করছিস কেন? শান্ত গলায় বললাম। আর কারো দয়া নিতে চাই না রে। ঠেকায় পড়ে আপনের কাছে পড়ে আছি। পর থেকে আর দয়া নিতে চাইছি না। এইসব ভালো লাগে না আমার। অসহায় মুখ করে। আমার সাহায্য তোর দয়া লাগছে। আমি সেটা বলিনি ইতি। থাক আর কিছু বলিস না তুই। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। আমাকে যেতে দিবে না। কাল দিবে না তা হয় না। কেন? মামি বাসায় নেই। আমি না থাকলে পুরো বাড়ি খালি। পরে চোর আসবে বাড়িতে দাঁড়ি। কিন্তু তোর এই শরীরে বিশ্রাম বাসায়ও নেওয়া যাবে। কিন্তু আমি আর এখানে থাকবো না। নিহা, তুই আমার কথা শুনতে চাস না কেন? তুই বুঝতে পারছিস না আমাকে বাসায় যেতে হবে। না যাওয়া হবে না। ইতি, প্লিজ এমন করিস না। আমাকে যেতে হবে দাঁড়ি। আমি তোকে প্রমিস করছি বাসায় গিয়ে রেস্ট নিব। তুই বললেই হলো। আমি জানি তুই কিছু করবি না। বের হয়ে যাবি টিউশনি করাতে। না হলে পেট চলবে কিভাবে? হয়েছে, ইমোশনালি ব্ল্যাকমেইল করা বন্ধ কর। ব্ল্যাকমেইল করছি না, এটা বাস্তব। আচ্ছা, একটা কন্ডিশন আছে। অবাক হয়ে বললাম। কি? চেয়ারে বসে বলল, আমি নিজে তোকে বাসায় দিয়ে আসব। আর তুই আজ কোথাও যাবি না। গেলে কাল যাবি। বল আগে। ওর কথায় অবাক হলাম। ও এমন কথা বলবে ভাবিনি। আমি ভ্রু কুঁচকে বললাম, সুযোগের সৎ ব্যবহার করছিস না। শুধু সাহায্য করতে চাইছি আমার বেস্ট ফ্রেন্ডের। সত্যি তোর মতো ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি জানি আমি ইউনিক। হ্যাঁ, আসছে, একটু প্রশংসা করছি আর উনি লাফালাফি করতে শুরু করেছে। হুহু, হয়েছে, এখন না রেগে আমাকে নিয়ে চল। তুই বস, আমি রিসেপশন থেকে আসছি দাঁড়ি। আচ্ছা। ইতি যাবার পর বেডে একটু শুয়ে পড়লাম। কিন্তু আমি এখনো আহিয়ানকে দেখিনি। আচ্ছা, উনি কি চলে গেছেন? মনে হয়। কিছুক্ষণ পর ইতি আসল। সে আমাকে নিয়ে বেরিয়ে গেল দাঁড়ি। দুজনে বাসায় ফিরলাম। ইতি আমার বাসা দেখে তাকিয়ে আছে। কারণ এরকম বাসা সে খুব কম দেখেছে। আমার বাসাটা একটা বস্তির পাশে। বাসায় আসতে হলে ওখান দিয়েই আসতে হয়। দুরুম আছে বাসাটিতে। ইতি যে আমার বাসা দেখে অনেক অবাক হয়েছে বুঝতে পারলাম। মুচকি হেসে বললাম, আমি জানি এই জায়গাটা তোর পছন্দ হবে না, তাই কখনো আনতে চাইনি তোকে। হ্যাঁ, সব জেনে বসে আছিস তুই। কি করব বল, যার যা সামর্থ্য। জ্ঞান দেওয়া শেষ হলে ভেতরে চল দাঁড়ি। হ্যাঁ হ্যাঁ আয়। খুব খারাপ লাগছিল ওকে এই বাসায় এনে। কারণ এরকম পরিবেশ তার বোধগম্য নয়। ওর বাবা একজন সরকারি কর্মকর্তা, মা একটা ব্যাংকে উচ্চপদে চাকরি করেন। কমতি নেই কোনো, আর কমতি জিনিসটা বোঝে না। তবে হ্যাঁ, একজন ভালো মানুষও। মানুষের কষ্ট ঠিক বোঝে। ওকে নিজের রুমে নিয়ে আসলাম। রুমে এনে অস্থির হয়ে উঠলাম। কোথায় বসতে দেব ওকে? একটা খাট আর আলনা ছাড়া কিছু নেই ঘরে। ওকে খাটে বসিয়ে আমি একটা পানির গ্লাস দিলাম ওকে। মাথা নিচু করে বললাম, ঘরে আর কিছু নেই রে। আজব এমন ভাবে বলছিস, মনে হচ্ছে আমি খেতে এসেছি। কিন্তু তুই আমার অতিথি। আর তুই অসুস্থ। বসো এখানে। শোন, ডাক্তার তোকে ভুল বলেছে। আমি একদম ঠিক আছি। দেখ কিভাবে তোর সামনে দাঁড়িয়ে আছি। ইতি ওঠে আমাকে খাটে বসিয়ে বলল, এটা শুধু খানিকক্ষণের জন্য। নিজের যত্ন না নিলে আবার অসুস্থ হবি বুঝলি। নে এবার শুয়ে পড়। আরে সন্ত, কি বললাম? শুয়ে পড়, একটু ঘুমানোর চেষ্টা কর। কিন্তু এত কথা বলিস কেন? আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছি বলেই ঘুমিয়ে পড়লাম। শরীর অনেক দুর্বল থাকায় ঘুম খুব তাড়াতাড়ি চলে আসল। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠেই আমার চোখ কপালে। এসব কি? ইতি নিচে বসে আছে আর খাবার বাড়ছে। আমি অবাক, কারণ এ মেয়ে তো জীবনে এক গ্লাস পানিও নিজের হাতে খায়নি। তাহলে এসব কি? জানালা দিয়ে বাইরে নজর গেল। অন্ধকার হয়ে আছে সবকিছু, এর মানে রাত হয়ে গেছে। এতক্ষণ ঘুমোলাম কিভাবে? ইতির দিকে তাকিয়ে দেখি খাবার প্লেট হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে দাঁড়ি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইতি বলতে লাগলো, ঘুম ভেঙেছে তোর? বাহ বাহ, কি ঘুমটাই না দিলি। আসলে তোর দোষ নেই, সব ডাক্তারের ঔষধের কামাল। সব বুঝলাম, এগুলো কি? বলছি আগে ফ্রেশ হয়ে আয়। কিন্তু আরে বললাম তো আগে ফ্রেশ হয়ে আয় বলছি। ইতি খাবার প্লেট খাটে রেখে আমাকে ধরে উঠালো। তারপর ফ্রেশ হতে গেলাম। এসে দেখি ইতি খাবার নিয়ে বসে আছে। আমি ওর পাশে বসে বললাম, এগুলো কি? ইতি চট করছো আমার মুখে এক লোকমা ভাত দিয়ে বলল, খাবার। জানি তো খাবার, কিন্তু তুই এগুলো মানে কিভাবে? কি? বাসা থেকে নিয়ে এসেছি তোর জন্য। কিন্তু বাসায় তো খাবার ছিল। আমি কাল রেঁধেছি তো। ইতি আবারও আমার মুখে ভাতের লোকমা তুলে দিয়ে, সেগুলো নষ্ট হয়ে গেছে। ইতির কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি বলিস? আমি কাল রাতে ভাতে পানি দিয়েছিলাম, নষ্ট হলো কিভাবে?
তুই বসো এখানে। ইতি, কি হচ্ছে এইসব? আমি দেখেছি নিহা, তোর ঘরে চাল ছাড়া আর কিছু নেই। তুই কিভাবে খেতি বলতো? নুন দিয়ে। নিহা, তুই অসুস্থ, ডাক্তার তোকে ভালো করে খেতে বলেছে। তো ওগুলো কি খাবার না? হ্যাঁ খাবার, তবে তোর শরীরের অবস্থা অনুযায়ী তোর জন্য এখন খাবার না, বুঝলি? আমি আজ থেকে এসে তোকে খাবার দিয়ে যাব। পাগল হলি? ইতি আমাকে খাইয়ে দিতে দিতে। না পাগল না, দেখ আমি রাখতে পারি না, তাই এসব বাসা থেকে নিয়ে এসেছি। তুই যতদিন না সুস্থ হবি ওইসব খাবার খাবি না, বুঝলি? আমি রোজ এসে তোকে খাবার দিয়ে যাব। এটা হয় না ইতি। কেন হয় না? তুই অসুস্থ। আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি, আগে খাবার শেষ কর। কিন্তু ইতি। ইতি চোখ রাঙিয়ে বলল, আগে খেতে বলেছি। আমি আর কথা বাড়ালাম না। ও যা বলল তাই করছি দাঁড়ি। আমি বসে আছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। সময়টা উপভোগ করছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কেউ এসেছিল। কেমন জানি একটা অনুভূতি। আমি খাবার শেষ করে পানি খেয়ে ইতিকে জিজ্ঞেস করি, কেউ কি এসেছিল? ইতি একটু চমকে, কে আসবে? না কেন জানি মনে হচ্ছে কেউ এসেছিল। তোর মনের ভুল, নি ঔষধ খা। এইসব কি আবার? এটা ঔষধ দেখিসনি জীবনে? আরে দেখেনি কখন বললাম দাঁড়ি। কিন্তু কিসের ঔষধ আর এখানে কেন? তোর ঔষধ ডাক্তার খেতে বলেছে। ইতির ওপর খুব সন্দেহ হলো। ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, তুই আমাকে ঘুমিয়ে যেতে কেন বললি? ইতি মুচকি হেসে বলল, এইসব করব বলে? মানে? আমার মুখে ঔষধ দিয়ে? এটাই যে তুই জেগে থাকলে আমায় কিছু করতে দিতি না। তোর ঘুমানোর পর পুরো ঘর খুঁজে পান্তা ভাত পেলাম। আমি জানতাম তুই এগুলো খেতে চাইবি, তাই আমি বাসায় গিয়ে তোর জন্য খাবার আনলাম, আর আসার সময় ঔষধ নিয়ে আসলাম। ডাক্তার বলেছিল এগুলো তোকে খাওয়াতে। ডাক্তার বলল আর তুই নাচতে নাচতে নিয়ে আসলি। হ্যাঁ আনলাম, কিন্তু কি গান সেটা মনে পড়ছে না। মজা করছিস? আমার পোড়া হাতে ঔষধ লাগিয়ে দিয়ে? আরে না, তা কেন? শোন, এই ঔষধটা হাতে লাগাবি তাহলে এটা শুকিয়ে যাবে। আর ভাবছি আজকের রাতটা তোর সাথে থাকবো। কি? হ্যাঁ। না আন্টি আঙ্কেল চিন্তা করবে তোর জন্য, কিন্তু তোর এই অবস্থা। আরে এখন আমি একদম ঠিক আছি, অনেক ভালো লাগছে এখন। তাহলে কি আমি সকালে আসবো? ভার্সিটিতে যাবি না? না, ডাক্তার তোকে কিছুদিন বেড রেস্টে থাকতে বলেছে। কয়েকদিন পর ভার্সিটিতে যাবি, এর আগে না। আমি আবার সকালে আসবো। নিজের খেয়াল রাখিস। সাবধানে যাস কেমন? আচ্ছা, তুই নিজের খেয়াল রাখিস কিন্তু। চলে গেল ইতি। আমি কিছুক্ষণ ওর চলে যাবার পানে তাকিয়ে রইলাম দাঁড়ি। আবার রুমে এসে পড়লাম। অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন আর ঘুম আসছে না। কিছুক্ষণ বসে পড়াশোনা করলাম। হঠাৎ কেন জানি মনে হচ্ছে বাইরে কেউ আছে, কেউ দেখছে আমায়। ভয় বেড়ে গেল আমার। এভাবেই ঘরে একা আমি, কেউ নেই, তার মধ্যে এমন অনুভূতি আগে কখনো হয়নি। আমি একটু সাহস নিয়ে বাইরে বের হলাম। বাড়ির সদর দরজা খোলাই আছে, সেটা আটকাতে গেলাম। তার আগে একবার বাইরে উঁকি দিলাম। পুরো রাস্তা অন্ধকার, নিঝুম, কোনো আলো নেই। চাঁদের আলোতেই যা দেখা যায় আর কি। হুট করেই মনে হলো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কে সেটা দেখতে পেলাম না। নিজেকে খুব বোকা মনে হলো। আরে এটা তো রাস্তা, যে কেউই যেতে পারে এখান দিয়ে। হয়তো আমার মনের ভুল। আবার এসে ঘরে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে আবার ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল। চোখ কচলাতে কচলাতে উঠে দরজা খুলে তাকিয়ে দেখি ইতি। ওকে দেখেই আমার ঘুম উধাও। আমি অবাক হয়ে বললাম, তুই এত সকালে? এত সকাল না গাধা, 9টা বাজে। বল তুই এতক্ষণ ঘুমিয়েছিল? আমি তাড়াতাড়ি ঘড়ি চেক করে বলি, এত বেলা হলো আর আমি টের পেলাম না। পাবি কি করে? কাল তো ঘুমের ঔষধ খেলি, তাই বরং বুঝতে পারিসনি। হতে পারে। যাই হোক, ফ্রেশ হয়ে নে, দুই বান্ধবী একটু আড্ডা দেই, ভালো লাগবে। আচ্ছা তুই বস, আমি আসছি। ফ্রেশ হয়ে এসে ইতির সাথে আড্ডা দিয়ে দিন কাটিয়ে দিলাম। একটু পড়তেও বসলাম, তারপর টিউশনি করতে গেলাম। এভাবেই 4 দিন কেটে গেল। মামি এখনো আসেনি। ইতি দুপুরে খাবার নিয়ে আসল। এখন আমি অনেকটা সুস্থ। ইতিকে বললাম, এখন আমি সুস্থ, তোর এইসব আনা লাগবে না। আজ বেতনও পাবো, কাল থেকে ভার্সিটিতে যাব, বুঝলি? হ্যাঁ বুঝলাম, এখন খেয়ে নে। পরদিন ভার্সিটিতে গেলাম। ক্লাসের দিকে যাচ্ছি, হুট করেই কেউ আমার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি আহিয়ান। আজ অনেকদিন পর তাকে দেখছি। সেদিন জ্ঞান হারানোর আগে আমি তাকে দেখেছিলাম, এরপর আজ দেখলাম। সে কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, এখন কেমন আছো তুমি? ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। এখন কেন খবর নিচ্ছে?
এতদিন তো অসুস্থ ছিলাম, কই একবার তো দেখলাম না তাকে। আজ এত দরদ কোথা থেকে আসলো? উনি ধমক দিয়ে বললেন, এই মেয়ে। ধমকে লাফিয়ে উঠলাম। কি, কেমন আছো এখন? জিজ্ঞেস করছি না। মেজাজ গেল বিগড়ে, দাঁতে দাঁত চেপে বললাম, ভালো না থাকলে তো আর ভার্সিটিতে আসতাম না। উনি একটু ভেবে বললেন, ঠিক আছে, বলেই চলে গেলেন। আরে এটা কেমন ব্যবহার? আমি পেছনে থেকে বলে উঠলাম, এই ছেলে। উনি আমার দিকে ফিরে কপাল কুঁচকে তাকালেন। আমি উনার সামনে গিয়ে বললাম, কেমন আছেন আপনি? উনি খানিকটা অবাক হয়ে আমাকে বললেন, আমাকে এই ছেলে বলছো কেন? কোমরে হাত দিয়ে বললাম, তাহলে আমাকে এই মেয়ে বলছেন কেন? আমার নাম আছে বুঝলেন, নিহারিকা নিহা আমার নাম। তো মানে, তোমার নাম কি এটা জেনে আমি কি করব? আমাকে এই মেয়ে বলে ডাকা বন্ধ করবেন। আচ্ছা ওয়াই। আমি কপাল কুঁচকে, মানে? উনি আমার হাত টেনে চেক করে বললেন, ঔষধ লাগিয়েছিলে ঠিক মতো? উনার থেকে হাত ছেটকে নিয়ে, আপনাকে কেন বলবো? আমার দিকে রেগে তাকিয়ে বলল, আমাকে এই ছেলে ডাকবেন না বুঝলে? আপনাকে ডাকতে আমার বয়ে গেছে। হুহু, ও চারি ভার, যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। বলেই উনি চলে গেলেন। আমি হা হয়ে তাকিয়ে আছি। কি বলছেন এইসব? আমি উনাকে বিরক্ত করছি? এত অহংকার! এত রেগে এসে বসে পড়লাম ইতির পাশে। ইতি আমার রাগ দেখে জানতে চাইলে সব বলে দিলাম। ইতি হাসতে হাসতে শেষ। ওকে দেখে আরো রাগ হলো, মনটাই নষ্ট হয়ে গেল। ইতি বলে উঠল, তোরা দুজন এমন সাপ আর বেজির মতো ঝগড়া কেন করিস? আমি কি করব? উনি এমন কথা বলে যে ঝগড়া না করে পারি না। তার মানে ঝগড়া তুই করিস? ইতির কথায় বোধ হলো কি বললাম। তাড়াতাড়ি জিহ্বা কামড় দিয়ে বললাম, আরে আমি তো। জোরে জোরে হাসতে হাসতে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তুই হাসা বন্ধ করবি দাঁড়ি। না, বলেই দৌড় দিল। আমিও ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই সামনে আহিয়ান আর আকাশকে দেখলাম। আহিয়ান ফোনের স্ক্রিন থেকে আমার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। ভাবলাম এই সুযোগে প্রতিশোধ নেওয়া যাবে। আমি পিছন থেকে, এই ছেলে, বলেই দৌড় দিলাম। আর পিছনে তাকাইনি। হয়তো উনি রেগে গেছেন, আর রাগলেই বা আমার কি? হুহু, আজ 15 দিন পর গতকাল রাতে মামি এসেছে। এতদিন বেরিয়ে আজ এসেছে। বেতনের টাকা দিয়েছি তাকে। কিন্তু তিনি আমাকে যা বললেন, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মামির কথা ভাবতে ভাবতে ক্লাসরুমে গেলাম। মনটা সত্যিই খুব খারাপ। আশপাশ কি হচ্ছে জানি না। এক ধানে বসে আছি বেঞ্চে। ইতি এখনো আসেনি। আসতে দেরি হবে বোধহয়। কিছুক্ষণ পর স্যার আসলেন, আর ইতিও। ক্লাস চলার কারণে তেমন কথা বলতে পারিনি। তবে ইতি বেশ বুঝতে পেরেছে আমার মন আজকে খারাপ। ক্লাস শেষে ভার্সিটির ক্যাম্পাসে আমি আর ইতি ঘুরছি। ইতিও চুপ আর আমিও। অনেকক্ষণ ধরেই দুজন নিশ্চুপে হেঁটে যাচ্ছি। সব স্টুডেন্ট চলে গেছে শুধু কয়েকজন ছাড়া। আমি এবার ক্যাম্পাসে থাকা বড় বট গাছের নিচে বসলাম। ইতি আমার পাশে বসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাতে হাত রেখে বলল, কি হয়েছে? নিশ্চুপ। কি হয়েছে বল না, অনেক চিন্তা হচ্ছে আমার। আমি শান্ত গলায় বললাম, মামিরা গতকাল রাতে এসেছে। তোকে কিছু বলেছে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বিয়ে ঠিক করেছে আমার। ইতি আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। কি বললি? দাঁড়ি। কাল রাতে আমাকে এসে বলেছে। আর তুই? দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকিয়ে রইলাম। ইতি আমার ঘাড়ে হাত রেখে বলল, তুই হ্যাঁ বলে দিলি। আর কোনো উপায় আছে বল? কিন্তু তোর স্বপ্ন, তোর ইচ্ছা, তোর আশা। অভিমানী স্বরে, অনাথদের আশা করতে নেই ইতি। না বলে দে। তাচ্ছিল্যের হাসি হেসে, এখন আর সম্ভব না। তারা পাকা কথা বলে এসেছে। এখন আমি না বললে তারা অপমানিত হবে। ইতি একটা দীর্ঘশ্বাস ফেলে বসে রইল। তারপর আবার বলে উঠল, ছেলেটাকে কি রকম দেখতে? কিছু জানিস? আমি শান্ত গলায় বললাম, না। তবে মামি বলল একটু বয়স হয়েছে, কিন্তু অনেক সম্পত্তি, আর তার নাকি আমার বয়সী একটা মেয়ে আছে। আগের বউ মারা গেছে। জানিস ইতি, আমার মনে হয় তারা টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছে। ইতি অস্থির হয়ে বলল, তুই এভাবে শান্ত হয়ে কিভাবে বলছিস এইসব? তুই এই বিয়ে করবি না? ইতির দিকে অসহায় ভাবে তাকিয়ে, তো কি করব? পালিয়ে আয়, আমি আছি, কিছু ভাবিস না। এটা হয় না ইতি। তো কি করবি তুই? এই বুড়ো লোকটাকে বিয়ে করবি? জানি না। এতদিন যেভাবে ভাগ্যের উপর নির্ভর করেছিলাম, আজও তাই থাকবো। না নিহা, এই বিয়েটা তুই করবি না। তোর ভবিষ্যৎ এভাবে নষ্ট করবি না তুই। আমি যা বলছি শোন। ইতি বাস্তব খুব কঠিন রে।
ছোটবেলা থেকে যারা লালন পালন করলো তাদের এভাবে ধোকা দিব? আর তারা যা করছে সেটা কিছু করার নেই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার অভাব নেই দাঁড়ি। এখন আর আমার পক্ষে কিছু সম্ভব না। তার মানে বিয়েটা তুই করবি? দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে আছি। ইতি আর রোরের আশা করল না, রেগে চলে গেল সেখান থেকে। রাগ করাটা স্বাভাবিক, কারণ এতে আমার সুখ হবে না এটা আমিও জানি। কিন্তু আমি কি বা করতে পারি? কেউ বুঝলো না আমায়। চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গাছের নিচে বসেই কাঁদতে লাগলাম। হুট করেই আকাশে মেঘের মেলা বসে গেল। মনে হলো আমার সাথে প্রকৃতি আমার সঙ্গ দিচ্ছে। হাত পা গুটিয়ে গাছের নিচে বসেই কাঁদতে লাগলাম। বর্তমানে দীর্ঘশ্বাস ফেলে ফুলের দিকে তাকিয়ে আছি। ইতির কথা খুব মনে পড়ছে। ও চায়নি বিয়েটা হোক। বলতে ইচ্ছে করছে খুব, আমার বিয়ে ওই বুড়ো লোকটার সাথে হয়নি। তবে কোনো ভালো লোকের সাথেও হয়নি, একটা গোমরা মুখোর সাথে হয়েছে, তাও জোর করে। আমার কাছে কোনো ফোন নেই, আর না আছে ওর ফোন নম্বর, না হলে একটু কথা বলতাম ওর সাথে। ওর সাথে কথা বললে আমার মন হালকা হয়ে যেত, খুব ভালো লাগতো। ভার্সিটিতে গেলে হয়তো দেখা হতো, কিন্তু উনি কি আমায় ভার্সিটিতে যেতে দেবে? আচ্ছা, যেতে না দিলে কি আমি জোর করব? হুট করেই চিরচেনা গলার আওয়াজ ভেসে আসলো। পেছনে তাকিয়ে দেখি আমি ছোট্ট আদরের ভাই শুভ আমাকে আপ্পি বলে ডাকছে। সে আহিয়ানের কোলে, তার হাতে চকলেট আর মুখে স্নিগ্ধ হাসি। আমি দাঁড়িয়ে তার কাছে গেলাম। সে আমাকে দেখে কোল থেকে নেমে আমাকে জড়িয়ে ধরল, অসংখ্য চুমু দিল আমায়। আমাকে যে খুব মনে পড়ছিল তার এটা দেখেই বোঝা যাচ্ছে। শুভ আমাকে বলতে লাগলো, জানো আপ্পি, ভাইয়া খুব ভালো। উনি আমাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে, আর তোমার কাছেও নিয়ে এসেছে। শুভর গালে হাত রেখে, তাই, তার মানে উনি শুভকে আনতে গিয়েছিলেন, এটা মনে ছিল তার। কিঞ্চিত হেসে আহিয়ানের দিকে তাকাতেই দেখি উনি নেই, চলে গেছেন। শুভকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম। ভিতরে এসে দেখি মামাও সাথে এসেছে। আমি তাদের দেখে খুব বড় ধরনের চমক খেলাম। চোখ বড় বড় করে তাদের দেখতে লাগলাম।